এই ৩২,০০০-এর ভবিষ্যৎ কি হবে? যে ৩২,০০০ চাকরি মূলত বাতিল করে দিয়েছিলেন তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও তিনি বর্তমানে একজন রাজনৈতিক দলের, বিশেষ করে আপনারা জানেন যে বিজেপির এখন তিনি লোকসভার সাংসদ, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সময় বিচারপতি পদে ছিলেন সেই সময় এই ৩২,০০০-এর চাকরি বাতিল করে দিয়েছিলেন এবং এই চাকরি বাতিলের পেছনে পর্ষদের কাছে একাধিকবার জানতে চেয়েছিলেন কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এবং সেই নিয়োগ প্রক্রিয়া জানার জন্যই জেল থেকে ডেকে আনা হয়েছিল মানিক ভট্টাচার্যকে, তৎকালীন অর্থাৎ প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে। আপনারা বারংবার বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছিলেন যে এই মানিক ভট্টাচার্যের সাথে সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলেছিলেন ভরা এজলাসে, যে এজলাসে তিল ধরার জায়গা ছিল না এবং ঠাসা মানুষের ভিড়, আইনজীবীদের ভিড় এবং তারই মধ্যে বিচারপতির সাথে কথোপকথন হয় এবং সরাসরি যে সময় এজলাসে সেই যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে দেখেছেন যে কিভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একজন পরীক্ষকের মতন যেভাবে প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্ন উত্তর পর্বে একাধিক বিষয় উঠে এসেছিল যে এই যে প্রাথমিক শিক্ষক যে নিয়োগের দুর্নীতির অভিযোগ এসছে এবং সেই নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের কতখানি ভূমিকা ছিল সে বিষয়ে বিচারপতি তার সাথে সরাসরি কথা বলেছিলেন এবং ১৭ নম্বর এজলাস, কলকাতা হাইকোর্টের সেই ১৭ নম্বর এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্নভাবে তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলেন যে এই যে বিপুল আকারে এই ভয়ানক যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির মাস্টার মাইন্ডকে, এবং এই মাস্টার মাইন্ড খোঁজার জন্য স্বয়ং বিচারপতি তিনিও একটা ইনভেস্টিগেশন শুরু করেছিলেন। তবে হ্যাঁ, সেটা কোর্টের বাইরে তিনি ইনভেস্টিগেশন করেননি, কোর্টের মধ্যে বসেই তার নিজের ব্যক্তিগত যে চেম্বার সেই চেম্বারে বসেই তিনি পুরোটাই তদন্ত করেছিলেন এবং তদন্তে দেখা গিয়েছে যে বেশ কয়েকজন যারা এই ২০১৪ সালে যারা মূলত প্রত্যন্ত গ্রাম থেকে এসেছিল, শহরাঞ্চল থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা প্রত্যেকেই আশাবাদী ছিলেন যে এই চাকরি তারা পাবেন এবং ১,২৫,০০০-এর মধ্যে ৪৯,৯৯৮ জন মূলত তারা চাকরি পেয়েছিলেন এবং যার মধ্যে ৩২,০০০-এর চাকরি বাতিল হয়ে যায় এবং এই বাতিল হয়ে যাওয়ার পিছনে কার ভূমিকা ছিল, কতখানি ভূমিকা ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখেছিলেন তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি তার চেম্বারে সেই সময় যারা পরীক্ষকের দায়িত্ব ছিলেন সেই পরীক্ষকের দায়িত্বে থাকা বেশ কয়েকজনকে তিনি তার চেম্বারে ডেকেছিলেন এবং সেই চেম্বারে ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলেন যে কিভাবে, কোন প্রক্রিয়ায়, অর্থাৎ টেট উত্তীর্ণ কিনা বা টেট যদি উত্তীর্ণ হয়ে থাকে কতদিনে তারা উত্তীর্ণ হয়েছে বা আদৌ তারা টেট পাস করেছিলেন কিনা, এই যে বিষয়গুলোকে নিয়ে একজন প্রশিক্ষক মাফ করবেন যারা মূলত এই সময় নিয়োগ প্রক্রিয়া যারা ছিলেন সেই সমস্ত তাদের দায়িত্বে থাকা আধিকারিকদের জিজ্ঞাসাবাদও করেছিলেন এবং শুধু তাই নয়, এদের মধ্যে অনেকেই যারা ছিলেন, যারা মামলা করেছিলেন সেই সময় সেই মামলাকারীদেরকেও ডেকেছিলেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছিলেন এই নিয়োগটা কিভাবে হয়েছে এবং এখানে কার কার ভূমিকা ছিল, কি ধরনের ভূমিকা ছিল, এই সমস্ত বিষয় তিনি জেনেছিলেন এবং জানার পরে পরবর্তী বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন যে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ ঠোকা হয়েছিল এবং রাজ্যের গুরুত্বপূর্ণ আইনজীবী তারাও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সেই সময় একাধিক অভিযোগ পর্যন্ত করেছিলেন, এটাও আপনারা অবশ্যই জানেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো অবসর নিয়ে ফেলেছেন, কিন্তু তার দেখে যাওয়ার যে নির্দেশ সেটা কিন্তু আজও কলকাতা হাইকোর্টে জলজল করছে, আজও তার নথি কলকাতা হাইকোর্টেই রয়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে, সেই নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেই সময় মামলা দায়ের করা হয়েছিল এবং সেখানে একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ দিয়েছিলেন এবং সেই অন্তর্বর্তীকালীন নির্দেশের ফলেই এখনো পর্যন্ত সুরক্ষা বা রক্ষা কবচ রয়েছে এই ৩২,০০০ চাকরিজীবীর। কিন্তু প্রশ্ন হচ্ছে বিচারপতি সৌমেন সেন হঠাৎই তিনি কোনো এক অজ্ঞাত কারণে তিনি এই মামলা থেকে সরে দাঁড়ালেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যিনি এই মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলেন, অর্থাৎ যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, অর্থাৎ ৩২,০০০-এর চাকরি যে বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কিন্তু হঠাৎই আমরা কি দেখলাম, নতুন বছর পড়তেই
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার সেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়ালেন। এখন প্রশ্ন হচ্ছে যে বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে সরে তো গেলেন, মামলা চলে গেল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে, এবং সেখানেই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তারা বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছেন বিচারপতির কাছে। এবং শুধু তাই নয়, যে সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা হয়, যারা মামলা করেছিলেন সেই মামলাকারীরা তারাও বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে তারাও কিন্তু দ্বারস্থ হয়েছেন, তারাও দৃষ্টি আকর্ষণ করেছেন। তাই স্বাভাবিকভাবেই বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি ইতিমধ্যে একটা অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটা হচ্ছে এই মামলার প্রতিটা কপি যারা মামলায় যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন প্রত্যেককেই এ বিষয়ে নোটিশ দিতে হবে, অর্থাৎ মামলা কোন দিন শুনানি হবে বা এই শুনানি সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে। এবং তারপরে এই মামলার শুনানি, এই মামলার শুনানি কবে? আগামী সোমবার, অর্থাৎ আগামী সোমবার 21শে এপ্রিল এই মামলার শুনানি রয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। এখন দেখার বিষয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ আদৌ বহাল রাখেন কিনা ডিভিশন বেঞ্চ, নাকি বিচারপতি সৌমেন সেন যে আইনের জায়গা থেকে তিনি বুঝেছিলেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ যথাযথ নয়, এক্ষেত্রে নির্দেশ বদল করা যেতে পারে। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আইদার খারিজ করে দিতে পারেন, তা না হলে আবারও অন্তর্বর্তীকালীন নির্দেশ দেবেন, নাকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখবেন ডিভিশন বেঞ্চ, যেমনটা হয়েছিল 26,000-এর ক্ষেত্রে। এই 26,000 মামলার যে 26,000-এর যে চাকরি বাতিল করে দিয়েছিলেন তিনি কিন্তু সেই বিচারপতি যে বিচারপতি 32,000-এর চাকরি বাতিল করেছিলেন। এবং সেই মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির যে ডিভিশন বেঞ্চ, সেখানে দীর্ঘ সময় মামলার শুনানি হয়েছে এবং সেই শুনানিতে বারংবার আড়াল করার চেষ্টা করেছেন। কি আড়াল করার চেষ্টা করছিলেন, কেন আড়াল করার চেষ্টা করেছিলেন এসএসসি, এবং এসএসসি আড়াল করেছিল বলে আজকে 26,000-এর চাকরি, তাদের ভবিষ্যৎ একেবারে দোলাচলে। ফলে এই 32,000-এর ক্ষেত্রে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ, এখনো বলছি, এই 32,000 চাকরিজীবীদের ক্ষেত্রে যদি সঠিক পদক্ষেপ নেয় এবং যেখানে যা ভুল ত্রুটি রয়েছে সেই ভুল ত্রুটি যদি কলকাতা হাইকোর্টেই ব্যাপারটা মিটিয়ে নেয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট যাওয়ার কোনো রাস্তা থাকবে না, অর্থাৎ সুপ্রিম কোর্টে আর যেতে হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে যারা মামলাকারী, আবারও বলছি, এক্ষেত্রে যারা মামলা করেছে তারা কিন্তু কলকাতা হাইকোর্টেই থেমে থাকবে না। মামলায় দুটো পক্ষ হয়, বাদী বিবাদী, এবং এই বাদী বিবাদী দুই পক্ষই যে মামলায় হারবে সে অবশ্যই উচ্চ আদালতে যাবে, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাবে। তবে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে বিচারপতি তপব্রত চক্রবর্তী যদি 32,000-এর চাকরি থাকার পক্ষে রায় দেয়, তাহলে যারা মামলা করেছিলেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যে সমস্ত মামলাকারীদের পক্ষে সেদিন সওয়াল করেছিলেন, তারা কিন্তু সুপ্রিম কোর্টে অবশ্যই যাবেন। তবে এখনো সময় রয়েছে, যেহেতু মূল মামলা এখনো বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি শোনেননি, শুরু থেকেই আবার তিনি এই মামলা শুনবেন। তাই স্বাভাবিকভাবেই পর্ষদের হাতে অনেকটা সময় রয়েছে। পর্ষদের যদি কোথাও কোনো রকম জ্ঞানে অজ্ঞানে যদি ভুল হয়ে থাকে, তাহলে তাদের কিন্তু রেকটিফাই করার জায়গা এই কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চেই করতে হবে। এবং এখানে যদি তারা রেকটিফাই করে, তাদের যদি কোথাও তাদের অজান্তে যদি কোনো ভুল হয়ে যায়, তাদের অজান্তে যদি কোথাও নিয়োগ হয়ে যায়, সেটাও যদি এখানে এসে স্যারেন্ডার করে এবং তারা যদি তাদের মেনে নেয় যে এই জায়গা থেকে তাদের অজানা, তাদের অজ্ঞাতেই এই ভুল হয়েছে, তাহলেও কিন্তু এই 32,000 চাকরি বেঁচে যেতে পারে, যেটা হয়তো এসএসসির ক্ষেত্রে হতে পারত। কিন্তু এসএসসিতে মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি তাদের যে ভূমিকা, সেই ভূমিকা একটা বড় দায় কিন্তু এই 26,000 চাকরি বাতিল হওয়ার ক্ষেত্রে। তাই প্রাথমিকের ক্ষেত্রে পর্ষদের কাছে এখনো অনেকটা সময় রয়েছে। পর্ষদ যদি মনে করে এই সব 32,000-এর চাকরি টিকিয়ে রাখবেন, 32,000-এর চাকরির একজনেরও চাকরি যাতে না যায়, সেই পদ্ধতি বা সেইভাবে যদি পর্ষদের পক্ষ থেকে আদালতে তারা সাবমিশন করেন, তাদের বক্তব্য তুলে ধরেন, তাহলে হয়তো 26,000-এর পদ 32,000-কে দেখতে হবে না। তাই অনেকটা সময় রয়েছে এবং সেই অনেকটা জায়গা থেকে যদি পর্ষদের তারা যারা আধিকারিক রয়েছেন, হয়তো অনেকেই সেই সময় যারা নিয়োগ প্রক্রিয়াতে ছিলেন তারা অনেকেই অবসর নিয়েছেন, এখন নতুন করে অনেক আধিকারিকরা এসছেন, তারা দায়িত্বে নিয়েছেন এবং তারা যদি সেই প্রিভিয়াস অর্থাৎ পুরনো জিনিসগুলোকে তারা যদি রেকটিফাই করার চেষ্টা করে বা পর্ষদের যদি তাদের
অজানা এমন কিছু ঘটে থাকে, তারা যদি সেটা আদালতের কাছে তুলে ধরে, অবশ্যই 32,000-এর ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়ে যাবে এবং এতগুলো মানুষের চাকরি বেঁচে যাবে। শুধু তো 32,000 একটা সংখ্যা মাত্র, এই 32,000 সাথে 32,000 পরিবার যুক্ত রয়েছে এবং 32,000 পরিবারের সাথে তাদের ব্যাংক লোন রয়েছে, তাদের বাড়ির লোন রয়েছে, পড়াশোনার লোন রয়েছে, বৃদ্ধ বাবা মা রয়েছে বাড়িতে, তাদের চিকিৎসার খরচ রয়েছে। এই এতগুলো মানুষের ভবিষ্যৎ কিন্তু কলকাতা হাইকোর্টে ঝুলে রয়েছে এবং এই জায়গা থেকে যারা স্বচ্ছতার সাথে, মেধার সাথে যারা পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, চাকরি পেয়েছেন, সেটা কিন্তু সম্পূর্ণরূপে বৃথা হয়ে যাবে, যে বৃথাটা হয়ে গেছে 26,000-এর ক্ষেত্রে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যারা মেধা, যারা যোগ্যতার নিরিখে যারা পরীক্ষা দিয়েছেন এবং তারা যেভাবে রাস্তায় যেভাবে তারা নেমেছে, এই তাদের স্কুল ছেড়ে, ছাত্রছাত্রীদের ছেড়ে, পরিবার ছেড়ে আজকে তারা কলকাতার রাজপথে আন্দোলন করে বেড়াচ্ছে। এটা তো একেবারেই কাম্য ছিল না। এটা কি একেবারে কাম্য ছিল? কখনোই ছিল না। কিন্তু তারা মেধা, তারা যোগ্যতা নিরিখে চাকরি করছে, তারা পরীক্ষায় পাশ করেছে, তারা ওএমআর সিটে তাদের কোনো রকম কোনো কালির দাগ নেই, সেই সমস্ত চাকরিজীবীরাও আজকে একই জায়গায় যুক্ত হয়ে গেছে, অর্থাৎ অযোগ্য যোগ্য। এখন যোগ্য অযোগ্য এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়নি। সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি যে এই 26,000-এর মধ্যে 15,000 যোগ্য, বাকি 11,000 অযোগ্য। সুপ্রিম কোর্ট বলেছে এখনো পর্যন্ত নন আইডেন্টিফাইড এবং নন আইডেন্টিফাইড এই জায়গা থেকে 26,000-এর মধ্যে যারা নন আইডেন্টিফাইড তাদেরকেই বলেছে স্কুলে ফিরতে। কিন্তু প্রশ্ন হচ্ছে 32,000-এর ক্ষেত্রে এখানে কিন্তু আইডেন্টিফাই বা নন আইডেন্টিফাইডের কোনো জায়গা থাকছে না। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন নির্দেশটা দিয়েছেন, নির্দেশটাকে সুন্দর করে ফ্রেম করেছেন, কিন্তু ভালো করে শুনুন পুরো জিনিসটা। তিনি নিজে তৎকালীন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের সাথে ভরা এজলাসে 1:1 কথা বলেছেন, কোনো গোপনীয়তা নেই, সরাসরি কথা বলেছেন। যারা সেই সময় এই পরীক্ষার যারা ইন্টারভিউ নিয়েছিলেন, অর্থাৎ তাদের ইন্টারভিউ নিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবং শুধু তাই নয়, প্রাথমিকে যখন তারা পরীক্ষা দিয়েছিলেন, যারা যারা তাদের মধ্যে অনেকেই শিক্ষক ছিলেন, তাদেরও ইন্টারভিউ নিয়েছিলেন, অর্থাৎ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ এই যে অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট, সেটা কি যথাযথ হয়েছিল? তাই পর্ষদের কাছে এখন অনেকটা সময় রয়েছে। পর্ষদ যদি মনে করে একটা পরিবার এবং এই 32,000 এই পর্ষদের প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে একটা পরিবার, তাহলে পর্ষদের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে বা অজান্তে এমন কেউ যদি যেটা মনে করে যে পর্ষদের পক্ষ থেকে এরকম কিছু হয়ে থাকে, তাহলে পর্ষদ অবশ্যই এই জায়গাটা যদি রেকটিফাই করে, তাহলে অবশ্যই 32,000-এর চাকরি কিন্তু কেউ খেতে পারবে না। আইন আদালত কেউ কোনোভাবেই এই 32,000-এর মধ্যে একজন মানুষের চাকরির থেকেও তাদেরকে বঞ্চিত করতে পারবে না। কিন্তু পর্ষদকে যদি কোথাও আরও বারবার বলবো, পর্ষদের যদি কোনো রকম কোনোভাবে যদি তাদের অজান্তে যদি কোনো রকম কিছু হয়ে থাকে, পর্ষদ যদি সরাসরি তারা আদালতের কাছে আত্মসমর্পণ করে, তাহলে অবশ্যই এই 32,000-এর মধ্যে একজনেরও চাকরি যাবে না, যেটা 26,000-এর ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আগামী দিনে আপনাদের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটতে পারে। তার কারণ এই 32,000 যারা রয়েছেন, আবারও বলছি, 32,000টা একটা সংখ্যা নয়। এই 32,000 মানে 32,000 মানুষ, যারা শিক্ষক, তাদের পরিবার, তাদের আত্মীয়, বন্ধু বান্ধব, প্রত্যেকের কাছে নিজের আত্মসম্মান বোধ প্রতিটা জায়গায় কিন্তু তাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদের পরিবারের বৃদ্ধ বাবা মা, তাদের মেডিকেলের খরচ রয়েছে, ছেলে মেয়ের পড়াশোনা রয়েছে, কেউ বাড়ি ভাড়া দেন, কেউ হয়তো নতুন ফ্ল্যাট কিনেছেন, তার লোন চলছে, এতগুলো বিষয়। তাই স্বাভাবিকভাবেই আগামী দিনে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ঘরে বহু মামলার নির্দেশ হয়েছে, বহু মামলার ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। আমি তাকে 2014 সাল থেকে দেখে আসছি, তিনি এই এডুকেশন সংক্রান্ত মামলায় তিনি বরাবরই শুনে এসছেন। এখন তিনি অনেক সিনিয়র বিচারপতি, কলকাতা হাইকোর্টে যে কজন সিনিয়র বিচারপতি রয়েছেন তার মধ্যে একজন রয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। পুরো এডুকেশন নিয়ে দীর্ঘ সময় তিনি এই কলকাতা হাইকোর্টে তিনি বিচারপতি পদে তিনি থেকে এই শিক্ষার বিভিন্ন অংশ, কখনো এসএসসি, কখনো প্রাথমিক, বিভিন্ন চাকরি সংক্রান্ত মামলা তিনি কিন্তু শুনেছেন এবং সর্বোপরি এই 32,000 মামলার যে শুনানি, সেটাও কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যদি মনে করেন যে কোথাও তাদের অজান্তে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা যদি সরাসরি বিচারপতির বেঞ্চে গিয়ে যদি এ বিষয়ে আত্মসমর্পণ করেন, তাহলে অবশ্যই এই 32,000-এর চাকরি বেঁচে যেতে পারে।
তা না হলে আবারও বলছি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা কিন্তু সেখান থেকে কেটে অন্য কোনো নির্দেশ দেওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। কারণ যে সময় বিচারপতি সৌমেন সেন নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন নির্দেশ, সেটা কিন্তু সম্পূর্ণ শুনানি হয়নি। মনে রাখবেন, এটা মাথায় রাখবেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপরে যখন অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, সেই সময় সম্পূর্ণ মামলার শুনানি হয়নি, অর্থাৎ বাদী বিবাদী দুপক্ষের বক্তব্য সম্পূর্ণ শোনা হয়নি। এবং সেই জায়গা থেকে এটা একেবারে একটা নিয়মের মধ্যে একটা সিস্টেম, যে যখনই কলকাতা হাইকোর্ট থেকে কোনো মামলা যদি সুপ্রিম কোর্টে যায়, অটোমেটিক্যালি সেই মামলার পরিপ্রেক্ষিত যাই থাকুক না কেন, সুপ্রিম কোর্টে হয়তো কলকাতা হাইকোর্টের কোনো নির্দেশ সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট কিন্তু প্রাথমিকভাবে যতক্ষণ না পরবর্তী নির্দেশ দেয় ততক্ষণ পর্যন্ত কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেটা কিন্তু বহাল থাকে। এক্ষেত্রে যেহেতু সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে, যেখানে সম্পূর্ণ শুনানি হয়নি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌমেন সেন, এবং সেই জায়গা থেকে মামলা চলে যায় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। তাই স্বাভাবিকভাবে সোমে অবশ্যই নজর থাকবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে কতদূর নির্দেশ দেন বিচারপতি চক্রবর্তী ডিভিশন বেঞ্চ, এবং অবশ্যই আমাদেরও নজর থাকবে সর্বক্ষণ আমরা কোর্ট এজলাসের মধ্যে বিভিন্ন মামলার যখন শুনানি হয় আমরা সরাসরি সেখানে উপস্থিত থাকি, কারোর কানে শুনে নয়, কোনো কাগজ পড়ে নয়, স্বয়ং উপস্থিত থেকেই সেই মামলা আমরা শুনি এবং তারপরেই আপনাদের সামনে এসে সেই মামলার বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরি। তাই স্বাভাবিকভাবেই আগামী সোমবার আমিও এজলাসে উপস্থিত থাকব, এবং অবশ্যই আরও বলবো, বিচারপতি সৌমেন সেনের যে নির্দেশ, সেই নির্দেশ দীর্ঘমেয়াদী নয়, অন্তর্বর্তীকালীন নির্দেশ, অর্থাৎ কিছু সময়ের জন্য, সেটা পার্মানেন্ট করে নির্দেশ নয়। তাই বিচারপতি তপব্রত চক্রবর্তী কি নির্দেশ দেন এবং এই নির্দেশে ৩২,০০০ চাকরি বাঁচবে না ৩২,০০০ চাকরি কেটে যাবে, তার সম্পূর্ণটা নির্ভর করছে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর। আজ এই পর্যন্তই। অবশ্যই চোখ রাখুন R+ ফেসবুক পেজ, R+ ডিজিটাল এবং R+ নিউজ।